প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই জ্ঞানবর্ধক এবং ধন প্রাপ্তির মূলমন্ত্র হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি স্ত্রীদের সেটি কোন অঙ্গ যেটি নির্লজ্জ হয়ে টিপলে বা চুষলে আচানক আপার ধনের প্রাপ্তি হয়। মানুষ স্ত্রীদের কোন অঙ্গ দাবিয়ে বা চুষে ধনী হয়ে যায়। যে মানুষ স্ত্রীদের এই অঙ্গ টেপে বা চুষে তার ঘরে সদা মা লক্ষ্মী বাস করেন, সাথে মা লক্ষ্মীর কৃপা তার সাথে বজায় থাকে। তো বন্ধুরা, কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন। সাথে যে বন্ধুরা এই ভিডিওটিকে লাইক ও কমেন্ট করবে তাদের ঘরে যেন সদা সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন। বন্ধুরা, এক সময়ের কথা, এক গ্রামে শিব নামের এক ব্যক্তি থাকত, যে তার স্ত্রীর কারণে অনেক দুঃখী ছিল। কারণ তার স্ত্রী কথায় কথায় তাকে খোঁটা দিত, তোমার কাছে কি আছে, ঘরে খাবার জন্য অন্ন পর্যন্ত নেই। বন্ধুরা, তার ঘরে একদম গরিবই নেমে আসে, একটি পয়সাও ছিল না তার ঘরে খাবার জন্য অন্যের একটি দানা পর্যন্ত ছিল না। বন্ধুরা, একে তো ঘরে খাবার নেই, তারপরে স্ত্রীর খোঁটা, সে অনেক দুঃখী হয়ে যায়। সে বুঝতে পারছিল না সে কি করবে। একদিনের কথা, সে ঘর থেকে একটি নির্জন রাস্তায় বেরিয়ে পড়ে। সেই নির্জন রাস্তায় চলতে চলতে সে একজন সাধুকে তপস্যারত অবস্থায় দেখতে পায়, যে সাধু একটি গাছের নিচে বসে তপস্যা করছিলেন। শিব তার কাছে গিয়ে বসে যায়। যখন সেই সাধু তপস্যা শেষ করেন, তখন শিব তার সামনে কান্না শুরু করেন। সেই সাধু শিবকে বললেন, হে পুত্র, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো, তুমি কি জন্য দুঃখী? তখন শিব সেই সাধু মহারাজকে বলে, হে মহারাজ, আমি গরিব বলে আমার স্ত্রী আমাকে রোজ খোঁটা দেয়। আমি যা কিছুই করি না কেন অর্থের প্রাপ্তি করতে পারছি না। এতদিন একটি ছোট ব্যবসা ছিল, তাও স্ত্রীর প্রতিদিনের কেসের জন্য বন্ধ হয়ে গিয়েছে। সেদিন রাত আমার সাথে ঝগড়া করে। এখন তো আমি একটি অন্যের দানার জন্য চিন্তিত হয়ে পড়েছি। আমার ঘরে খাবার জন্য কিছুই নেই, এছাড়া পরার জন্য বস্ত্র পর্যন্ত নেই। কিন্তু এরপরেও আমি স্ত্রীকে বোঝায় সে যেন আমার সাথে ঝগড়া না করে, আমাকে খোঁটা না দেয়, কিন্তু সে আমার কথা একদমই মানে না। এই কারণে আমি অনেক বেশি চিন্তিত। এই কারণে আমি ঘর ছেড়ে এখানে এসেছি। ওই সাধু বললেন, কান্না করো না পুত্র, আমি এমন একটি কাজ করার জন্য তোমাকে বলতে চলেছি। তোমাকে কেবলমাত্র স্ত্রীর এই অঙ্গ নির্লজ্জ হয়ে টিপতে বা চুষতে হবে, তাহলে তোমার ঘরে হঠাৎ করে অর্থের প্রাপ্তি হয়ে যাবে, তুমি দেখতে দেখতে ধনী হয়ে যাবে। সাধু মহারাজ আরও বলেন যে পুরুষ স্ত্রীদের এই অঙ্গ টেপে বা চুষে তার ঘরে কখনোই ধনের কমতি থাকে না, আর না তার ঘরের লড়াই ঝগড়া হয়। সাথে যে ব্যক্তি ব্যবসা করে তার ঘরে অপার অর্থের বর্ষা হয়। সাধু আরও বললেন, আমি তোমাকে স্ত্রীদের সেই সমস্ত অঙ্গের কথা বলতে চলেছি, এটাকে মনোযোগ সহকারে শোনো আর নিজের জীবনে অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করো। তখন শিব সেই সাধু মহারাজের কথা অনেক মনোযোগের সাথে শোনে আর বলে, হে মহারাজ, যত শীঘ্র সম্ভব আপনি আমাকে এই বিষয়ে বলুন। তখন সাধু মহারাজ শিবকে একটি কাহিনী শোনান আর বলেন, এক নগরে একটি কৃষক থাকত। তাদের অনেক জমি ছিল, যেখানে তারা দিনরাত পরিশ্রম করত। সেখানে কৃষক ও তার স্ত্রী থাকত। তাদের দুজনের মধ্যে অনেক প্রেম ছিল। তাদের ঘরে কোনো প্রকার লড়াই ঝগড়া হতো না। এই কারণে তাদের ঘরে সদা মা লক্ষ্মীর বাস ছিল। আর তাদের জমিতে এত পরিমাণে ফসল হতো যে সে দিনে দিনে অনেক ধনী হয়ে যাচ্ছিল। সেই চাষি আর তার স্ত্রীর মধ্যে অপার প্রেম ছিল। তাদের দুজনের মধ্যে এত প্রেম ছিল যে আশেপাশের মানুষ তাদেরকে দেখে হিংসা করত। ধীরে ধীরে তাদেরকে পুরো গ্রামের মানুষ চিনতে শুরু করে, এবং এইভাবে একদিন এই কথা রাজার কানে পর্যন্ত পৌঁছে যায়। বন্ধুরা, কৃষক ও তার স্ত্রীর কথা যখন রাজার কানে পৌঁছায়, তখন রাজা ও তাদের প্রেমের অনেক প্রশংসা করেন। রাজাও সবাইকে বলেন, আমাদের গ্রামে একজন কৃষক ও তার স্ত্রী আছে, যাদের দুজনের মধ্যে অনেক প্রেম। আমি আমার জীবনে কখনো এত প্রেম কারোর মধ্যে দেখিনি। একবারের কথা, ওই রাজা পুরো নগরের মধ্যে ঢাক পিটিয়ে বলতে থাকে, এই রাজ্যে যত লোক আছে সে সমস্ত লোক তাদের নিজেদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবে। তখন রাজার রানী রাজাকে প্রশ্ন করলেন, মহারাজ, আপনি সবার ঘরে প্রদীপ কেন জ্বালাতে বললেন? রানীর প্রশ্ন শুনে রাজা রানীকে বললেন, প্রদীপ প্রেমের প্রতীক। যার ঘরে প্রদীপ জ্বলে তার ঘরে সদা সর্বদা প্রেম বজায় থাকে। আর আমি চাই যে প্রেম কৃষক ও তার স্ত্রীর মধ্যে আছে, সেই প্রেম আমার রাজ্যে প্রতিটি স্বামী স্ত্রীর মধ্যে যেন বিরাজমান থাকে। এই জন্য আমি প্রতিটা ঘরে প্রদীপ জ্বালাতে চাই। বন্ধুরা, রাজার সৈনিক পুরো গ্রামে ঢাক পেটায় আর বলে, সবার ঘরে যেন ঘিয়ের প্রদীপ সারারাত জ্বলে। রাজার কথা শুনে সমস্ত নগরবাসী তাদের নিজেদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে থাকে। কিন্তু যখনই অর্ধেক রাত হয় সবার ঘরের প্রদীপ নিভে যায়, কিন্তু ওই কৃষকের ঘরের প্রদীপ কখনো নেভে না। কারণ প্রদীপ প্রেমের প্রতীক,
আর যে কৃষকের স্ত্রী ছিল সে সদা তার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখত, যার জন্য কৃষক ও তার স্ত্রীর মধ্যে প্রেম বজায় থাকত। সাথে ওই কৃষকের স্ত্রী নিজের ইচ্ছামতো চলত, মানে তার মনে যা আসত সে তাই করত, কৃষকের কথা কখনোই মেনে চলত না, কিন্তু এই জন্য কৃষকের কোনো অসুবিধা ছিল না। সে বুঝত যদি আমি আমার স্ত্রীকে মানা করি বা শাসনের মধ্যে রাখি তাহলে ঘরে বিনা কারণে লড়াই ঝগড়া হবে। এই জন্য ওই কৃষক আর তার স্ত্রীর মধ্যে এমন অনেক জিনিস ছিল যা কৃষক দেখার পরেও না দেখার ভান করত। আর কৃষক এই জন্য দেখত না যাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর ভালোবাসা বজায় থাকে। একদিনের কথা, যখন রাজার রানী রাতের বেলা তাদের ছাদে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন রাজা আর রানী দেখেন তাদের পুরো রাজ্যে অন্ধকার ছিল, কিন্তু একমাত্র ওই কৃষকের ঘরেই প্রদীপ জ্বলছিল। তখন রাজা রানীকে বললেন, দেখো রানী, ওই কৃষক আর তার স্ত্রী এর মধ্যে কত ভালোবাসা। সবার ঘরের প্রদীপ নিভে গেছে, কিন্তু ওই কৃষকের ঘরের প্রদীপ এখনো জ্বলছে। এর মানে হলো ওই কৃষকের তার স্ত্রীর মধ্যে অনেক বেশি প্রেম। তখন রানী রাজাকে বলেন, মহারাজ, ওই কৃষক আর তার স্ত্রীর মধ্যে যে এত বেশি প্রেম, তাই জন্যই সম্ভব কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান। তখন রানীর কথা শুনে রাজা বলেন, না রানী, কৃষক অনেক বেশি বুদ্ধিমান। তখন রানী বললেন, না মহারাজ, আপনি বুঝতে ভুল করেছেন, এখানে কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান। রাজা বললেন, না, কৃষক বেশি বুদ্ধিমান। এইভাবে তর্ক করতে করতে রাজা আর রানীর মধ্যে বিবাদ শুরু হয়। এই বিবাদ অনেক দূর পর্যন্ত যায়। তখন রাজা রানীকে বললেন, দেখো মহারানী, আমাদের তর্ক করার কোনো প্রয়োজন নেই, এর থেকে বরং আমরা দুজন তাদের একটি পরীক্ষা নিয়ে দেখি, এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবেন সেই বুদ্ধিমান। রাজা আর রানী এই কথাই রাজি হয়ে যান। সাথে তারা দুজনের পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে যান। এরপর রাজা মহলে ফিরে যান এবং তার এক সৈনিককে ডেকে পাঠান এবং সেই সৈনিককে বলেন, তুমি কৃষকের বাড়িতে যাও, আর তোমাকে আমি যা কিছু বলেছি তা তুমি ওই কৃষককে বলো। সৈনিক বলে, ঠিক আছে মহারাজ। এরপরে ওই সৈনিক রাজার কথায় কৃষকের কাছে যায়। সেই সময় কৃষকের স্ত্রী ঘরে ছিল না। কৃষকের স্ত্রী তখন জমিতে গিয়েছিল, কারণ কৃষকের শরীর ভালো ছিল না। রাজার সৈনিক কৃষকের ঘরে যায় আর কৃষককে বলে, আমি রাজার দরবার থেকে এসেছি, রাজা সাহেব আমাকে পাঠিয়েছেন। তখন ওই চাষি বলেন, বলুন, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসি। তখন সৈনিক বলে, না, আমি আপনার কাছে রাজার সংবাদ নিয়ে এসেছি। তখন চাষি বলে, ঠিক আছে সৈনিক, আপনি আমাকে বলেন মহারাজ আমার জন্য কি সংবাদ পাঠিয়েছেন। এরপর সৈনিক বলে, মহারাজ বলেছেন যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে মহারাজ তোমাকে অনেক হিরে জহরাত দেবেন, সাথে তোমার যা জমি আছে তার দ্বিগুণ জমি তোমাকে দেবে, এছাড়াও রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেয়া হবে। সৈনিকের এই সমস্ত কথা শুনে চাষি বলল, মহারাজ যদি আমাকে পুরো রাজ্য দিয়ে দেয় তাহলেও আমি আমার স্ত্রীকে ছাড়ব না। যান, আপনি গিয়ে আপনি আপনার মহারাজকে বলুন। এরপরে সৈনিক মহলে ফিরে যাই আর রাজাকে গিয়ে সমস্ত কথা বলেন। সেই সময় রানী ওখানে দাঁড়িয়ে সৈনিকের সমস্ত কথা শুনছিলেন। সমস্ত কিছু শোনার পর রানী বললেন, মহারাজ, আপনি তো ওই কৃষকের পরীক্ষা নিয়েছেন, কিন্তু কৃষকের স্ত্রী এর পরীক্ষা নেননি, তাহলে কিভাবে বুঝব কে বেশি বুদ্ধিমান? আপনি যখন কৃষকের পরীক্ষা নিয়েছেন তাহলে আমিও কৃষকের স্ত্রীর পরীক্ষা নিতে চাই। যখন দুজনের পরীক্ষা নেওয়া হয়ে যাবে তখন বোঝা যাবে কে বেশি বুদ্ধিমান। এরপর রাজা অনুমতি দিলেন এবং রাজা রানীকে বললেন, ঠিক আছে মহারানী, তুমি অবশ্যই কৃষকের স্ত্রী এর পরীক্ষা নাও। এরপর রানীও একজন সৈনিককে ডাকেন আর বলেন, আমার কথা কৃষকের স্ত্রীকে গিয়ে বলবে, আর মনে রাখবে এ কথা তখনই বলবে যখন কৃষক থাকবে না। সৈনিক রানীকে জিজ্ঞাসা করেন, রানী মা, কি কথা বলতে হবে? রানী ওই সৈনিককে সমস্ত কথা বুঝিয়ে বলে। এরপরে সৈনিক কৃষকের ঘরে যায় আর দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দেয়। তখন কৃষকের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, বলুন কি হয়েছে, কেন আওয়াজ দিচ্ছেন? সৈনিক বলে, আমি রাজমহল থেকে এসেছি, আমাকে রানীমা পাঠিয়েছে। কৃষকের স্ত্রী বলে, বলুন কি জন্য এখানে এসেছেন, কেন আপনাকে রানীমা আমাদের কাছে পাঠিয়েছেন? সৈনিক বলেন, যদি তুমি তোমার স্বামীকে মেরে ফেলো তাহলে রানীমা তোমাকে অনেক হিরে জহরাত দেবেন এবং তার রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেবেন, এবং যতটা জমি তোমার আছে তার দ্বিগুণ জমি তোমাকে দেয়া হবে। বন্ধুরা, এই কথা শুনে ওই কৃষকের স্ত্রী তৈরি হয়ে যায় আর বলে, ঠিক আছে, যদি রানীমা আমাকে এত কিছু দেয় তাহলে আমি রাজি, আমি আমার স্বামীকে অবশ্যই মেরে ফেলব। তখন সৈনিক জিজ্ঞাসা করেন, রানীমা কিভাবে বুঝতে পারবেন যে তুমি তোমার স্বামীকে মেরে ফেলেছ? তখন কৃষকের স্ত্রী বলে,
আমার ঘরে ওই যে প্রদীপ জ্বলছে, যখন আমি কৃষককে মেরে ফেলব তখন তা নিভিয়ে দেব। তখন আপনারা বুঝতে পারবেন আমি কৃষককে মেরে ফেলেছি। সৈনিক কৃষকের স্ত্রী এর কথা শুনে রাজমহলে ফিরে যাই আর রানীকে সমস্ত কথা বলে। কৃষকের স্ত্রী এর কথা শুনে রানী অনেক আশ্চর্য হয়ে যায়। রানী আর রাজার স্ত্রী জাতির প্রতি ঘৃণা তৈরি হয়। ওই সময় রাজা তার নগরের সমস্ত মানুষকে ডাকে আর বলেন, আমি কখনো চাই না আমি আর আমার স্ত্রী এর লড়াইয়ের জন্য একজন কৃষকের জীবন চলে যাক। তোমরা একটা কাজ করো, তোমরা সকলে মিলে ওই কৃষকের ঘরে যাও আর কৃষককে সমস্ত কথা জানিয়ে দাও আর ওই কৃষকের প্রাণ বাঁচাও, আর তা না হলে ওই কৃষকের স্ত্রী কৃষককে মেরে ফেলবে। এরপর সৈনিকরা কৃষকের ঘরে যায় আর ভাবে কৃষকের স্ত্রী তো কৃষককে রাতে মারবে আর প্রদীপ রাত্রিরে নেভাবে। এর আগেই বরং আমরা কৃষকের ঘরে পৌঁছে যায় আর কৃষককে বাঁচিয়ে নিই। বন্ধুরা, যখনই রাজার সৈনিকেরা কৃষকের ঘরে পৌঁছায় তখন তারা দেখে কৃষক আগে থেকেই মরে পড়ে আছে। সৈনিক তখন কৃষকের স্ত্রীকে বলল, তোমাকে তো কৃষককে রাতে মারার জন্য বলা হয়েছিল, কিন্তু এখনই তুমি কৃষককে কেন মেরেছ? তখন ওই কৃষকের স্ত্রী বলে, কৃষককে তো আমি মারতাম আর রাত্রে প্রদীপ নিভাতাম, তাই কৃষককে আমি দিনের বেলায় মেরে ফেলেছি। সমস্ত সৈনিক চাষির ঘর থেকে দৌড়ে রাজার ঘরে পৌঁছায় এবং রাজা ও রানীকে সমস্ত কথা বলে। এরপর রাজা ও রানী দুজনেই ক্রোধে ফেটে পড়ে। এরপর রাজা ও রানী ওই কৃষকের স্ত্রীকে বন্দী বানিয়ে আনার জন্য সৈনিকদের আদেশ দেন। এরপরে সৈনিকেরা ওই কৃষকের স্ত্রীকে বন্দী বানিয়ে নিয়ে আসে। রাজা কৃষকের স্ত্রীকে জিজ্ঞাসা করেন, এমনটা তুমি কেন করেছ? তুমি তো একজন লোভী স্ত্রী, তুমি তোমার স্বামীর থেকে ধন দৌলতকে বেশি ভালোবাসো। তখন কৃষকের স্ত্রী উত্তর দেয়, আমি কৃষককে আগেই মেরে ফেলতাম, আমি তো কেবলমাত্র সুযোগের অপেক্ষায় ছিলাম, কারণ কৃষকের অভ্যাস অনেক খারাপ ছিল, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। তখন রাজা বলে, এমন কি করত কৃষক? তখন সেই কৃষকের স্ত্রী উত্তর দেয়, সে সব সময় আমার নাকের উপরের অংশ তার আঙ্গুল দিয়ে টিপত, আর এছাড়া চাষি আমার সাথে আরও একটি কাজ করত, সে আমার কানের পিছনের অংশ সব সময় জিভ দিয়ে স্পর্শ করত। তখন রাজা বলে, একটি কথা বলো, যখন তোমরা গরিব ছিলে তখন কি কৃষক এই কাজ করত? তখন কৃষকের স্ত্রী বলে, না মহারাজ, তখন ও এমনটা করত না। এরপরে মহারাজ বললেন, আমি বুঝতে পেরেছি কৃষক কেন এমন কাজ করত। তখন ওই সাধু মহারাজ শিবকে জিজ্ঞাসা করলেন, এখন আশা করি তুমি বুঝতে পেরেছ স্ত্রীদের কোন অঙ্গ টিপলে বা চুষলে অচানক অর্থের প্রাপ্তি হয়। তখন শিব বলে, না মহারাজ, আমি এখনো বুঝতে পারিনি। এরপরে সাধু বলে, যদি তুমি এখনো না বুঝতে পারো তাহলে আমি তোমাকে বোঝাচ্ছি। ওই কৃষক তার স্ত্রীর সাথে প্রথমে এই কাজ করত, যা ছিল সে তার স্ত্রীর নাকের উপরের অংশকে আঙ্গুল দিয়ে টিপত। কারণ যদি কোনো মানুষের ঘরে অর্থের অভাব থাকে তাহলে প্রত্যেকের উচিত তার স্ত্রীর নাকের উপরের অংশকে টেপার। বন্ধুরা, স্ত্রীদের নাকের উপরের অংশকে অনেক শুভ মানা হয়, এই কারণেই যে এমন কাজ করে সে সব সময় ধনবান পুরুষ হয়। দ্বিতীয় কাজটি হল, যে পুরুষ তার স্ত্রীর কানের পেছনের অংশকে তার জিভ দিয়ে স্পর্শ করে তার কপাল খুলে যায়, তার হঠাৎ করেই অর্থের প্রাপ্তি হয়। এমনটা এজন্যই হয় কারণ স্ত্রীদের কানের পেছনের অংশে মা লক্ষ্মী বাস করেন। যখন আপনি এমনটা করেন তখন মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হয়ে যান আর আপনার ঘরে অপার অর্থের বর্ষা করেন আর সাথে আপনাকে অপার ধনের অধিকারী করেন। আপনারা একটি কথা তো শুনেই থাকবেন, স্ত্রীকে মাতা লক্ষ্মীর রূপ মানা হয়। এই কারণে সংসারে যে মানুষ এই দুটি পবিত্র কাজ করে তার ঘর সদা সর্বদা অর্থে পরিপূর্ণ হয়ে ওঠে, যা এই কাহিনীতে কৃষক তার স্ত্রীর সাথে করত। কিন্তু যখনই আপনি এমন কাজ করবেন, আগে আপনি আপনার স্ত্রীকে সমস্ত কথা বলে দেবেন, তা না হলে এর অন্যটা হতে পারে, আপনার জীবনে ওইভাবে ওই চাষির মতো অনর্থক হয়ে যেতে পারে। বন্ধুরা, মনের ভক্তি যদি সত্য হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব।